গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, নতুন করে স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীতে বৈষম্যহীন দেশ গড়া হবে তারেক রহমান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচলের নিয়ন্ত্রণ, ছুটির দিনেও যানজট ভোগান্তি। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়ার রিপোর্টে কমিশন সদস্যরা গত 15 বছরে দেশের বিভিন্ন স্থানে 1676টি গুমের অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, 3 মাস পর আরেকটি রিপোর্ট দেবেন তারা এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় লাগবে। তদন্তে শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনা রশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই সঙ্গে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা এমনভাবে অপরাধ সংঘটিত করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান এবং তাতে তিনি সম্মতি দেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিনে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন শহীদ স্মৃতিসৌধে। হাসান মাহমুদের রিপোর্ট। ভোরের আলোয় রাঙা অগ্রহায়ণের শেষ ভাগের সকাল, প্রজ্ঞাদীপ্ত মেধাবী সন্তানদের হারানোর হাহাকারে 53 বছরের বাংলাদেশ এখনো বেদনায় নীল। দিনের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতির পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বুদ্ধিজীবী দিবসে আমাদের শহীদদের প্রতি স্মরণ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে আগামী দিনের লড়াইয়ের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের নানা পেশার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জাতির মেধাবী সন্তানদের প্রতি।
5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তাতে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এবং বৈষম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলেই এইসব বীর শহীদদের আত্মার শান্তি হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রারবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন। সাম্য, সুবিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আকাঙ্ক্ষা ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সবকটা জানালার ফাঁক বলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা 24-এও আসে। তারা দেখতে চায় তাদের যে আত্মত্যাগ, যে বলিদান, তার বিনিময়ে আজকের বাংলাদেশ বৈষম্যহীন এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়েছে কিনা। দল মত পথের পার্থক্য ভুলে শিশু কিশোর বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে। উদ্দেশ্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ। তাই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছুটে চলেছেন অসংখ্য মানুষ। আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। ওদের তো আসলে জানার প্রয়োজন আমাদের ইতিহাস কি ঘটছিল। সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো সবই একই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবার রায়ের বাজারে যাত্রা ভিন্ন সুরে। শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীদের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। আমাদের একটি মুক্তিবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা সাংস্কৃতিক ব্যক্তি সবার চাওয়া স্বাধীনতার এত বছর পরে হলেও মুক্তির আনন্দে বিকশিত হোক এদেশের মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা তারা তাদের সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, এমনকি স্বৈরাচারী ব্যবস্থা রক্ষার জন্য তারা ব্যবহার করেছে। আওয়ামী লীগ কতটা ধৃষ্টতাপূর্ণ আচরণ তারা করেছে, যেখানে 14ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদারেরা আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে ফেলে রেখেছিল, সেই স্থানে তারা 24শে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে এনে মাটি চাপা দিয়ে গণকবর দিয়েছে তারা। যেখানে দেশপ্রেম ও দেশের মানুষের জন্য এক কাতারে দাঁড়াবে সব ধরনের দলীয় সংকীর্ণতা ভুলে সব শ্রেণী পেশার মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস ও তালিকা তুলে ধরা যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে বুদ্ধিভিত্তিক ও সমৃদ্ধশালী কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে বলে তারা মনে করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের সেই কথাগুলোই তুলে ধরছেন মহিদুল ইসলাম। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর দেশটি যাতে সঠিকভাবে পুনর্গঠিত হতে না পারে সেজন্য নৃশংসভাবে হত্যা করা হয় এদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক সহ বুদ্ধিভিত্তিক নানা পেশার মানুষকে টার্গেট করে হত্যা করা হয় ওই সময়। 71 সালে পুরো যুদ্ধের সময় আমি কারারুদ্ধ ছিলাম। আমি 17ই ডিসেম্বর সকালবেলা কারামুক্ত হই এবং সেখানে বেরিয়েই খবর পেলাম এই বেদনাদায়ক এবং খুবই অসহনীয় দুঃসহ বেদনার যে খবর পেলাম, সেটা হচ্ছে আমার পরিচিত জনরা, এই বুদ্ধিজীবীরা, এদের মধ্যে কেউ আমার শিক্ষক ছিলেন, কারো কারো সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তারা হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে। পরে জানলাম যে অত্যন্ত দুঃখজনক হতো, তারা তাদের নিজ নিজ বাড়িতেই ছিলেন অনেকেই, এবং সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তারা এটা আশঙ্কা করেন নাই যে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা ট্র্যাজিক ঘটনা
ঘটতে পারে। তবে স্বাধীনতা লাভের দীর্ঘ 50 বছর পার হয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক ইতিহাস ও রহস্য এখনও জাতির কাছে অনেকটা অজানাই রয়ে গেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহ। এই 53 বছরে আমরা আহাজারি করেছি, আমরা স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি বুদ্ধিজীবীদেরকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে, কিন্তু তারা কোন অবস্থায় কিভাবে কাদের দ্বারা নিহত হলেন এবং তাদেরকে আমরা হারিয়ে ফেললাম, সেটা কিন্তু আজও সেই রহস্য উদ্ঘাটিত হয়নি। মানুষের প্রশ্নের অবসানের স্বার্থে আমাদেরকে জানতে হবে যে এই বুদ্ধিজীবীদেরকে কারা কিভাবে হত্যা করেছে, এবং এটা যদি জানা না যায় তাহলে আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা অস্বচ্ছ থেকে যাবে। একই সাথে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ারও দাবি এই বিশ্লেষকের। জ্যোতির্ময় গুহ ঠাকুর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন উদার দেশ করতে চায় যাতে সমান সুযোগ থাকবে সবার। বলেছেন, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে থাকবে না কেউ। প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জীবনমান উন্নয়নে নানা দাবিও জানান তারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা পরিবার ও সমাজেরই অংশ। তিনি বলেন, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সত্ত্বেও যারা অর্থনীতিতে ভূমিকা রাখছে তাদের বিজয়ের গল্প সবাইকে আলোর পথ দেখায়। প্রতিশ্রুতি দেন, আগামীর বাংলাদেশ হবে সবার, থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে, সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, আর এগোতেও আমরা চাই না। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। তারেক রহমান বলেন, অন্য নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মতো প্রতিবন্ধীদের ভাতাও আত্মসাৎ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করে। পরবর্তী সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশের সাথে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে হতে হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের উপর থাকবে, আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস জানায়, শুক্র, শনি ও সরকারি ছুটির দিনে বিকেল 3টা থেকে রাত 10টা এবং অন্যান্য দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত স্টিকারবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে এর আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন।
কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ফাঁকা টিএসসি এলাকা, সড়কে নেই চিরচেনা যানজট, শিক্ষার্থীরা চলাচল করতে পারছেন নির্বিঘ্নে। তবে এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পাসের চারপাশে প্রবেশপথগুলোতে বিকেল থেকেই নগরবাসীকে পড়তে হয় তীব্র যানজটে। পুরো এই রাস্তাটা হাইটা আসছি, অনেক মানুষ জ্যামে বসে আছে। 30 মিনিট হলো জ্যামে পড়ে আছি, যে রাস্তা দিয়ে ঢুকি ওই রাস্তায় জাম, আর কিছু কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে পলাশী, শহীদ মিনার ও চানখারপুল এলাকায় স্বল্প দূরত্ব পাড়ি দিতেই বসে থাকতে হয়েছে দীর্ঘ সময়। ধানমন্ডি থেকে এখানে আসতে 1 ঘন্টার বেশি লাগছে। আমরা সেই গুলিস্তান থেকে হাইটা আসছে জ্যামের কারণে। শুধুমাত্র তাদের সিকিউরিটির জন্য বা তাদের প্রাইভেসির জন্য আমি একটা এত বড় এরিয়া রাস্তাটা ব্লক করে দেওয়াটা তো অন্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা এবং শিক্ষার্থীরা তীব্রভাবে দাবি করেছে, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। আমরা কিন্তু কাউকে আসতে দিচ্ছি না তা নয়, আমরা তার আসার কারণটা জানতে চাচ্ছি। কারণ এখানে ক্যাম্পাসে টিএসসি এবং এই মেট্রো রেল হওয়ার ফলে এখানে যে ক্রাউড হয় এটা কোনো স্বাভাবিক পরিবেশ না, পুরোপুরি আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাহীন একটা জায়গা। ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে ক্যাম্পাসের চারপাশে যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এছাড়া ৭১-এর পর শেখ মুজিবুর রহমান এদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ইজারা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের লাশ তদন্তের প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা যাবে না বলে জানান সার্জিস। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সার্জিস আরও বলেন, এখন যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৪৬ শহীদ পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। ওই শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর পরে এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিন আল গাজীর গাড়ি বহর ও তার উপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় ২টি এজাহার দায়ের করা হয়েছে। বিকেলে জিবা আমিন আল গাজী বাদী হয়ে এজাহার দুটি দায়ের করেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুটি এজাহারই মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে, ১৪ ডিসেম্বর নলছিটিতে বিএনপি স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জিবা আমিন আল গাজীর গাড়ি বহরে ও তার উপরে হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জিবা আমিন আল গাজী সহ বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। ২০১৩ সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও তার ভাই সাবেক পৌর মেয়র মির্জা কাদেরের বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালী কোম্পানিগঞ্জের 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার। প্রধান বক্তা ঢাকা উত্তরের সহকারী সাধারণ সম্পাদক ও ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। ফরিদপুর শহরের হাজরাতলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু বলেছেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া কোনো মতেই ঠিক হয়নি, কারণ তিনি পাশের দেশে পালিয়ে গিয়ে নিজেকে নিরাপদে রেখে একের পর এক ষড়যন্ত্র করছেন। বিকেলে ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি নেতা মোহাম্মদ মোফাজ্জল শেখের সভাপতিত্বে সভায় যুবদলের নেতারা ছাড়াও সনাতন ধর্মাবলম্বী নেতারাও বক্তব্য রাখেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে খুলনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সকালে নগরীর সোনাডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মুনি, আসাদুজ্জামান মুরাদ সহ স্থানীয় নেতারা। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনপ্রিয় ইসলামিক টিভি শো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার এবারের আসরের চূড়ান্ত বাছাই পর্ব আজ রাজধানীর মহাখালীতে কোরআনের আলো ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীর মাঝ থেকে সেরা ২৪ জনকে টিভি রাউন্ডের জন্য বাছাই করা হয়। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা। দেশের প্রতিভাবান কোরআনের হাফেজদের নিয়ে ২০০৭ সাল থেকে প্রতিভা আপনার, সহযোগিতা আমাদের এই স্লোগানে আয়োজিত হয়ে আসছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতা। এবার ১৭তম আসরের রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশ থেকে ২৫,০০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিকভাবে ৫ শতাধিক প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে ঢাকা রাউন্ডে এসে অডিশন দেয়, যার মধ্য থেকে টিভি রাউন্ডের জন্য সেরা ২৪ জনকে চূড়ান্ত বাছাই করা হয়। বিচারকরা জানান, খুদে হাফেজদের মধ্যে থেকে সেরা প্রতিযোগীদের বাছাই করার কথা। সারা দেশ থেকে যে সকল প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে তারা প্রত্যেকটা অঞ্চলের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ, এবং খুব খুদে খুদে হাফেজ আমরা এখানে পেয়েছি। এটা খুবই আকর্ষণীয়, এত অল্প বয়সের বাচ্চারা এত সুন্দর করে পড়ছে এবং খুবই ভালো। ১ নম্বর হলো গ্রামার, ২ নম্বর ইয়াদ, ৩ নম্বর সুর, উপস্থাপনা। এই ৩টাকে ভাগ করে নম্বরটা আমরা দিই। হ্যাঁ, এখানে যারা আসছে মাশাআল্লাহ এবার খারাপ হয় না, এবার অন্য বার চেয়ে খুব ভালোই হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ বিগত বছরগুলোর চেয়ে এবার আরও ভালো ও সাফল্যমণ্ডিত প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা করেন। আমি দোয়া করে যাব এই পিএইচপি কোরআনের আলো আগামীতে আরও যেন প্রসারিত করতে পারে। অতীতের যেইভাবে আমাদের এই প্রোগ্রাম আপনাদেরকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে, এবারও আমরা সে ভালো করার চেষ্টা করছি। যদিও আমাদের মরহুম ইউসুফ রহমতুল্লাহ আলাই আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তার একদল দক্ষ সৈনিক এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। আগামী পহেলা রমজান শুরু হয়ে ২৬ রমজান গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার শেষ হবে। এনটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শেখ হাসিনার আমলে গত ১৫.৫ বছরে গ্যাসকূপ খনন করা হয়নি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শিল্প উপদেষ্টা আরও বলেন, দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। গত ১৫.৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে তিনি জানান। গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। শিশুদের মানসিক বিকাশ, বিদ্যালয়ে আধুনিক পরিবেশে পাঠদানের পদ্ধতি সহ শিক্ষা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো এডুকেশন কার্নিভাল।
শিশুদের মানসিক বিকাশ, আধুনিক পরিবেশে পাঠদান পদ্ধতি, বিদ্যালয়ের পরিবেশ সহ শিক্ষা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তর আলোচনার জন্য অভিভাবক ও বিভিন্ন কমিউনিটির মধ্যে অনুষ্ঠিত হলো এডুকেশন কার্নিভাল। অভিভাবক সহ বিভিন্ন কমিউনিটির মধ্যে আলোচনার জন্য অনুষ্ঠিত হলো এডুকেশন কার্নিভাল। রাজধানীর উত্তরায় গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিন্সিপাল মৌমিতা ইসলাম বলেন, কোমলমতি এসব শিশুদের সঠিক পরিবেশে পাঠদান সুনিশ্চিত করতে হবে। তাই শিক্ষা সংক্রান্ত সকল কমিউনিটি এবং অভিভাবকদের মতামত যাচাই বাছাইয়ের ভিত্তিতে স্কুলের পাঠ্যসূচি এবং কারিকুলামে পরিবর্তন আনা যেতে পারে। তিনি আরও বলেন, এখনও অনেক স্কুল রয়েছে যেগুলোতে সঠিক মানদণ্ডে স্কুল পরিচালিত হচ্ছে না। তাই সকল মানদণ্ড সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুট অ্যাওয়ার্ডস 2024-এর এমডি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে এই পুরস্কার পান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, নতুন করে স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীতে বৈষম্যহীন দেশ গড়া হবে তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ, ছুটির দিনেও যানজট ভোগান্তি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।